লিজা বলল, তুমি আমাকে নিয়ে কি ভাবতে? আমি বললাম, বৃষ্টির রাতের কথা মনে আছে? আপনি আমাকে জড়িয়ে ধরছিলেন, আমি কিন্তু ঠিক তখন আপনাকে কিছু করিনি। আবার পায়রাতে আপনি আমার রুমে গিয়ে আমার কপালে কিস করতেন, আমি সব জেনেও না জানার অভিনয় করতাম। কথাগুলো শুনে লিজা আমার উপর ঝাঁপিয়ে পড়ে, এলোপেতারি আমাকে থাপ্পড় মারে, আমার অবস্থা নাজেহাল করে ফেলছে। আমি লিজার হাত ধরে একটানে বুকের সাথে চেপে ধরলাম। লিজা আমার থেকে ছাড়ার চেষ্টা করছে, কিন্তু আমার শক্তির কাছে ও পারছে না। লিজা বলল, ছাড়ো আমাকে, তুমি আমার সাথে আর কথা বলবে না। আমি বললাম, সত্যি ছেড়ে দেব? লিজা বলল, আমি বললাম, ঠিক আছে, তাহলে আমি আমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করব। লিজা বলল, কি আন্টি তোমার জন্য বিয়ে ঠিক করছে? তাহলে আমার কি হবে? এই বলে কান্না করে দিল। আমি বললাম, তোমার আর কি হবে? দেবদাস তো আর হতে পারবে না, তবে দেবদাসিনী হতে পারবে। দেবদাসিনী রূপে তোমাকে কিন্তু সেই মানাবে। আমি রাস্তা দিয়ে বউকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে হাঁটবো, আর তুমি তাকিয়ে তাকিয়ে তা দেখবে। লিজার দিকে তাকিয়ে দেখি লিজার চোখে পানি টলমল করছে। সে কোন সময় কান্না করে দেবে বলতে পারে না। ঠিক একটু পরে লিজা কান্না করতে শুরু করলো। আমি বললাম, কি হলো, কান্না করছেন কেন? আমি তো মজা করে বলছি। লিজা বলল, তুমি এসব বিষয় নিয়ে আমার সাথে মজা করবে না। আমি বললাম, আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তখন লিজা আমাকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে কিছু বলল, আর সেটা আপনারা শেষ পর্বেই জানতে পারবেন। ভার্সিটি ছুটি হলে তামিমদের সাথে চলে আসি, কারণ দেরি করে গেলে আম্মু আবার সন্দেহ করবে। লিজা আমাকে আসতে দেবে না, অনেক বুঝিয়ে চলে আসতে হলো। বাড়িতে আসতে দেখি আম্মু সোফায় বসে টিভি দেখছে। আমি সিঁড়িতে পা রাখতেই আম্মু টিভির দিক পরিবর্তন করে আমার দিকে তাকালো আর আমাকে ডাক দিল। আমি বললাম, আম্মু কিছু বলবে? আম্মু বলল, লিজার সাথে তোর দেখা হয়েছিল? আমি বললাম, আম্মু ওনার সাথে দেখা হয় নাই, কেন, কিছু বলবা? আম্মু বলল, না, তুই রুমে যা। আমি রুমে চলে আসলাম। টেবিলে বসে ভাবছি, মইনা বেগম মানে আমার আম্মুকে কিভাবে রাজি করানো যায়। অনেক ভেবে একটা বুদ্ধি মাথায় আসলো। বুদ্ধিটা একটু কাজ করবে কিনা সেটা জানি না, তবে চেষ্টা করলে দোষ নাই। তাই আমি প্রথমে দুলাভাইকে ফোন দিলাম, আপুকে ফোন দিলাম না, কারণ আপু আমার উপর রাগারাগি করতে পারে, এতে আমার প্ল্যানটা নষ্ট হয়ে যাবে। 2বার ফোন দিলাম, কিন্তু ফোন ধরছে না। 3বারের সময় ফোন রিসিভ করে গরম গলায় বললাম, কেন ফোন দিয়েছো তুমি? দুলাভাই, আমার কথাটা শুনেন। আমি তখনই ফোনটা কেটে দিল। আমি আবারও ফোন দিলাম, বিরক্ত করছো কেন? আমার বোনের জীবনটা তো নষ্ট করে দিয়েছো, এখন আবার কি চাও? আমি বললাম, আপনার কি মনে হয় আমি লিজার জীবনটা নষ্ট করে দেওয়ার জন্য আপনাকে ফোন দিয়েছি? তিনি বলল, তাহলে কেন ফোন দিয়েছ? তখন আমি বললাম, লিজাকে এই বাড়ির বউ করে আনার জন্য। আমিও লিজাকে ভালোবাসি, কিন্তু আমার আম্মু এত সহজে আমাদের মেনে নেবে না। তাই আমার কাছে একটা বুদ্ধি আছে, লিজাকে এই বাড়ির বউ করে আনার। এতে সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। দুলাভাই তখন বিচলিত কণ্ঠে বলল, কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। আমি বললাম, এখন না, হৃদয়কে নিয়ে আপনাদের বাসায় আসবো আমি কালকে। আপনি আপুকে রাতে সবকিছু বলে রাখবেন, যেন আমরা গেলে কোনো সিনগেট না করে। আর লিজাকে কালকে ভার্সিটিতে পাঠিয়ে দেবেন, কেন লিজা থাকলে সমস্যা হতে পারে। দুলাভাই বলল, ঠিক আছে, তাহলে তোমরা কখন আসবে? আমি বললাম, 8টার দিকে আসবো। দুলাভাইয়ের সাথে কথা বলে ফোন কেটে দিলাম। এখন এবার তানিমের নাম্বারে ফোন দিয়ে সবকিছু জানতে হবে। তানিমের মোবাইলে ফোন দিলাম, একটু ব্যস্ত দেখাচ্ছে, মনে হয় শালার বউয়ের সাথে কথা বলছে। তাই ওকে আর বিরক্ত না করে হৃদয়ের মোবাইলে ফোন দিলাম। হৃদয়ের ফোনও ব্যস্ত দেখাচ্ছে, তাই হৃদয়কে মেসেজ করলাম, ফ্রি হলে আমাকে ফোন দিস। মেসেজটা পাঠিয়ে ফোনটা মোবাইলের উপর রাখলাম। ঠিক তখন হৃদয়ে ফোন করলো, হ্যালো শাকিল, ফোন দিয়েছিলি কেন? আমি বললাম, কালকে আপু শ্বশুর বাড়িতে যাব, আর তোকেও আমার সাথে যেতে হবে। হৃদয় বলল, আমরা তোর আপুর বাড়িতে গিয়ে কি করব? আমি বললাম, সেটা কালকেই জানতে পারবি, আর তুই সবাইকে বলে দিস। হৃদয়ের সাথে কথা বলে ফোন কেটে দিলাম। বিকালে ছাদে বসে বসে গেমস খেলতাছি, মানে ফ্রি ফায়ার। এমন সময় পাশের বাসার ভাবি ডাক দিল, শাকিল ভাই, শুনলাম আপনার নাকি বিয়ে করছেন, তাও আপনার দুলাভাইয়ের ছোট বোনকে। আমি বললাম, আপনাকে কে বলছে? ভাবি বলল, এসব কথা বলতে হয় নাকি? আপনি কি জানেন না বাতাসেরও যে কান আছে? আমি বললাম, বাতাস তো আপনার সাথে কথা বলে। ভাবি বলল, আরে না ভাই, পাশের বাসার শেফালি ভাবির মুখে শুনেছি। আমি বললাম, আর কি কি বলেছে? ভাবি বলল, আর কোনো কিছু বলে নাই। আচ্ছা, ভাবিকে দেখতে পাচ্ছি না কেন? আমি বললাম, আপনার ভাবি বাপের বাসায় গেছে। ভাবি বলল, কবে আসবে? আমি বললাম, জানি না। ভাবি বলল, আপনার বউ বাপের বাড়ি থেকে কবে আসবে আপনি জানেন না? এটা কেমন কথা? আমি তার কথার উত্তরে রেগে বললাম, এত প্রশ্ন করছেন কেন? আপনার যদি এতই দরদ উতলে পড়ছে, তাহলে আপনি ফোন দিয়ে জেনে নেন ও কবে আসবে।
আমার রাগ দেখে ভাবি কিছু বলতে যাবে, তার আগে পিছন থেকে আম্মু রেগে বলল, শাকিল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তা তুমি জানো না? তোমাকে কি আমি এই শিক্ষা দিয়েছি? আমি বললাম, জানি আম্মু, কিন্তু তুমি হয়তো জানো না এই মহিলার কথাগুলো অনেক খারাপ। রাস্তা দিয়েও আমি হেঁটে যেতে পারি না, যেখানে যাই সেখানেই প্রশ্ন, শাকিল, তোমার বউকে বাপের বাড়ি থেকে কবে আনবে? এতদিন কেউ বউকে বাপের বাড়িতে রাখে? শুনলাম তুমি নাকি তাকে ডিভোর্স দিয়ে দেবে, বলো উত্তর দাও। আম্মু তখন দেখলাম চুপ হয়ে আছে। আমি বললাম, কি হলো আম্মু, চুপ হয়ে আছো কেন? আম্মু আবারও নিশ্চুপ। আমি বললাম, হ্যাঁ তুমি কেন বলবে? আমি বললাম, তুমি তো খাচ্ছ আর ঘুমাচ্ছ, কিন্তু আমার উপর দিয়ে কি যাচ্ছে সেটা তুমি খবর রাখছো? তোমার সিদ্ধান্তের জন্য আমার কতটা ক্ষতি হতে পারে একবার ভেবে দেখেছ? তুমি সবসময় বলতে আমরা দুইজন তোমার হীরের টুকরা সন্তান, কিন্তু আজ দেখো তোমার সিদ্ধান্তের জন্য হীরের টুকরা কত অভিমান নিয়ে চলে গেছে। আরেক হীরের টুকরা তো তোমার সামনে যেন মরার মতো বেঁচে আছে। কথাটা বলেই ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। রাতে খাবার খাওয়ার জন্য আম্মু এসে ডেকেছিল, কিন্তু আমি যাইনি। পরে আম্মু এসে আমাকে আবার ডাকলো, আর যাওয়ার আগে বলে গেল, তুই যাই বলিস না কেন, আমার সিদ্ধান্ত থেকে আমি নড়ব না। আমি লিজাকে ছেলের বউ হিসেবে মেনে নেব না। আমি তখন মনে মনে বললাম, আম্মু তুমি ভাঙবে কিন্তু মচকাবে না। থুক্কু থুক্কু, মানে আম্মু তুমি মচকাবে কিন্তু ভাঙবে না। তুমিও জেনে রেখো আমি তোমারই সন্তান, কিভাবে তোমাকে মানাতে হয় আমি সেটা খুব ভালো করে জানি। এমন একটা বুদ্ধি করছি যে তুমি নিচে লিজাকে ছেলের বউ হিসাবে মানবে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকাতেই দেখি 8টা বেজে গেছে। আমি বিছানা থেকে উঠে হাতে শার্ট নিয়ে হৃদয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। হৃদয়ের বাড়ির সামনে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। আনিকা বলল, কিরে এত দেরি করে আসলি কেন? আমরা তোর জন্য কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি। আমি বললাম, সরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চল, দুলাভাই আমাদের জন্য বসে আছে। সবাইকে নিয়ে দুলাভাইয়ের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির ভিতরে গিয়ে দেখি সবাই বসে আছে। আমি সালাম দিয়ে গিয়ে সোফায় বসলাম। আন্টি বলল, তা বাবা, কি জন্য আমাদেরকে এখানে বসিয়ে রেখেছো? আমি তখন বললাম, আন্টি আপনারা হয়তো জানেন লিজা আর আমার বিয়ের কথা। আমি মানছি সবাইকে না জানিয়ে বিয়েটা করা আমাদের উচিত হয়নি, কিন্তু এতে দোষ কার? আমার আর লিজার দুইজনের, ঠিক না? আর আমরা তো আপনারই সন্তান। আঙ্কেল বলল, তাহলে তুমি এখন কি করতে চাচ্ছ? আমি বললাম, আঙ্কেল যেহেতু লিজা এখন আমার বউ, তাই আমি লিজাকে নিয়ে সংসার করতে চাচ্ছি। আঙ্কেল বলল, কিন্তু তোমার বাবা মা তো এই বিয়ে মেনে নেবে না। আমি বললাম, সেই জন্য তো আমার এখানে আসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা অনেকে বলেন আমি কেন পার্টগুলো ছোট করে দেই। আসলে আপনারা হয়তো জানেন যে আমি দেশের বাহিরে আছি, সারাদিন কাজ করে প্লাস রান্না বাড়া সবকিছু আমাকেই করতে হয়। সবশেষে আপনাদের জন্য ভয়েস ওভার করি, বেশি সময় পাই না বিদায় একটু ছোট করে পার্টগুলো দেই। আশা করি আপনারা বিরক্ত হবেন না। সো এবার গল্পটা আমরা কন্টিনিউ করি। আমি তখন আঙ্কেলকে বললাম, সেজন্যই আমি এখানে এসেছি। মিম বলল, তুই কি বলতে চাচ্ছিস একটু পরিষ্কার করে বল, আমরা কিছু বুঝতে পারছি না। আমি বললাম, একটু অপেক্ষা কর, সবকিছু বুঝতে পারবি। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দিলাম আর বলতে লাগলাম, এতক্ষণ লাগে আসতে? আমরা তোমার জন্য সে কখন থেকে বসে আছি, বাহিরে দাঁড়িয়ে আসো কেন, ভিতরে আসো। আব্বু বলল, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আসার সময় ডাক দিয়ে আসবি না? প্রতিদিন তোর আম্মু আমাকে ডেকে কান ফাটিয়ে দিত, কিন্তু আজকে সে ডাকলো না, জানি না কি হয়েছে। আব্বুর সাথে কথা বলতে বলতে আসছি, হঠাৎ আপু দৌড়ে এসে আব্বুকে জড়িয়ে ধরল। আপু বলল, কেমন আছো আব্বু? আব্বু বলল, আমি ভালো আছি মা, তুই কেমন আছস? উত্তরে আপু বলল, আমিও ভালো আছি। আমরা সবাই ভিতরে গিয়ে সোফায় বসলাম। আঙ্কেল আন্টি আব্বুর দিকে তাকিয়ে যেন অবাক হয়ে গেছে। দুলাভাই বলল, বাবা আপনি? আব্বু বলল, ছেলের বউকে নিতে আসলাম। বসে কথাটা বলল আব্বু। আমরা সবাই প্ল্যানে মনোযোগী দিলাম। অতঃপর আব্বু প্ল্যান বলতে লাগলো। প্ল্যান শেষ করে আমি তানিমদের সাথে বের হয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরি করে রাত 10টায় বাসায় গিয়ে ঘুমিয়ে পড়লাম। আজ 3 দিন হলো লিজার সাথে দেখা করতে পারিনি। এই 3 দিন তানিমদের সাথে প্ল্যানের কিছু কাজ করেছি। আগামীকাল ভার্সিটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নেব, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে ঢুলের শব্দে ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে বারান্দায় দাঁড়িয়ে বললাম, কেরে এত সকালে ঢুল বাজিয়ে আমার কাছে ঘুমটা ভাঙিয়ে দিলি? লিজা বলল, তোমার বউ গো। কথাটা শুনে নিজে তাকাতেই দেখি লিজা দাঁড়িয়ে আছে, তার পিছনে ব্যান্ড পার্টির লোক। আমি দৌড়ে চলে গেলাম। আমি বললাম, তুমি এখানে কেন, আর লোকগুলা এখানে কি করছে? লিজা বলল, আস্তে, এত বিচলিত হচ্ছ কেন? আগে মিষ্টি মুখ করো, তারপর বলছি। আমার মুখে এক এক করে 3টা মিষ্টি ঢুকিয়ে দিল। আমি কোনো রকম মিষ্টিগুলো খেয়ে শেষ করলাম।
আর মিষ্টি মুখী বলতে লাগলাম, এবার বলো এসবের মানে কি? লিজা বলল, জানো তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা। লিজার মুখে কথাটা শুনে যেন গলায় মিষ্টি আটকে গেল। দুক দুক করে কাশি দিলাম। লিজা পানি এনে সামনে ধরল। আমি পানির গ্লাসটা লিজার হাত থেকে নিয়ে খেয়ে বললাম, আব্বু আম্মু যেন আমার দিকে তাকিয়ে আছে। আম্মু রেগে যেন আমাকে খেয়ে ফেলবে এরকম অবস্থা তার। আব্বু বোকার মতো দাঁড়িয়ে আছে। আমি লিজার দিকে তাকিয়ে দেখি লিজা মুস্কি আসছে। আমি বললাম, এই তোমার হাসি বন্ধ করো। তুমি কি ব্যান্ড পার্টি নিয়ে এসব কথা এলাকা দিয়ে বলতে বলতে আসছো? লিজা বলল, বেচারারা আমার জন্য অনেক কষ্ট করছে। আমার পরিবারের মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে উনি আসছে আরেকজনে চিন্তা করতে। দিলাম ঠাটিয়ে একটা থাপ্পড়। লিজা গালে হাত দিয়ে কান্না করে দিল। আম্মু এসে লিজাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। ব্যান্ড পার্টির লোক যেন বেনি বাজাচ্ছে। তাদের সামনে গিয়ে ধমক দিতে সবাই পালিয়ে গেল। আমি রেগে যেন শরীর থেকে ঘাম বের হচ্ছে। আমি দুলাভাইকে ফোন দিলাম, হ্যালো দুলাভাই, লিজা এসব কি শুরু করছে? দুলাভাই বলল, কেন, কি আবার শুরু করলো? আমি বললাম, কি করে নাই সেটা বলেন। আপনার বোন সারা এলাকায় ব্যান্ড পার্টি বাজিয়ে জানিয়েছে ও নাকি মা হতে যাচ্ছে। দুলাভাই বলল, কি বলছো? লিজা এসব কাজ করছে আর আমি কোনো কিছুই জানি না। আমি বললাম, তবে কি বলছি, তাড়াতাড়ি আমাদের বাসায় আসেন। ফোন কেটে দিয়ে বাড়ির ভিতরে গিয়ে আরেক দফা অবাক হলাম। আম্মু লিজাকে সোফায় বসিয়ে নিচাতে খাবার খাইয়ে দিচ্ছে। খুশিতে যেন আমি কথাই বলতে পারছি না। লিচার গালে হাত দিয়ে ফুফিয়ে ফুফিয়ে কাছে আর খাবার খাচ্ছে। এদিকে আম্মু আলগা ভালোবাসা দেখিয়ে বলছে, আমার আম্মুটার গালটা লাল করে দিল হারামজাদা। আজকে শাকিলের আব্বু বাসায় আসুক। আমার একমাত্র বৌমার একই বেহাল অবস্থা। তার মানে আমাদের সকল প্ল্যান ভেস্তে গেল। আম্মু লিজাকে মেনে নিল। আপনারা কি ভাবছেন আর দেরি করব? হ্যাঁ, আমাদের বিয়েটা সম্পূর্ণ হলো খুব ভালোভাবে। আর হ্যাঁ, লিজার পেটে কোনো বাচ্চা না। এটা ছিল আমাদের ছোট্ট মোট্ট একটা প্ল্যান। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী পর্বে, পরবর্তী গল্পে। যদি আপনারা চান আমি আপনাদের জন্য বড় বড় গল্প নিয়ে আসতে পারি, আর আমি তখনই নিয়ে আসবো যদি আপনারা এই ভিডিওতে 500 কমেন্ট কমপ্লিট করেন আর 600 লাইক কমপ্লিট করেন। তাহলেই আমি নিয়ে আসবো পরবর্তী পর্ব। নতুন গল্প অনেক বড় করে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।